लोग रथ है, जनता का रथ है। End of one of India's most controversial and deadliest religious disputes. भारत का राष्ट्र मंदिर है। As I said, it's a long verdict for a long drawn dispute. A 5-judge constitution bench headed by the Chief Justice of India সমগ্র ভারতবর্ষকে এখন একটা জায়গায় নিয়ে এসছে। সমগ্র ভারতবর্ষ তাকিয়ে আছে শুধু অযোধ্যার দিকে। শ্রীরাম এবং অযোধ্যা এখন ভারতবর্ষের ট্রেন্ডিং টপিকস। আপনি যে কোনো নিউজ চ্যানেল খুলুন, যে কোনো বিজনেস চ্যানেল খুলুন অথবা এন্টারটেনমেন্ট, শুধুই দেখতে পাবেন অযোধ্যা এবং শ্রীরাম। রাম মন্দিরের হাত ধরে যেন হঠাৎ করে প্রাণ ফিরে পেয়েছে শহর অযোধ্যা। হঠাৎ করে পৃথিবীর সমস্ত আলো এই এলাকায়। গত 500 বছরের ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরের পিছনে। 500 বছর ধরে শ্রীরামের জন্মভূমি দেখেছে একের পর এক যুদ্ধ, রক্তক্ষয়, মৃত্যু। 22শে জানুয়ারি 2024 সমস্ত জল্পনার সমাপ্তি এবং শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দির অযোধ্যা যেন বিতর্কের আরেক নাম। যদি রাজনীতির দিক থেকে দেখি তাহলে বিরোধী সংগঠন বলতে শুরু করেছে যে এটা হচ্ছে বিজেপির নিজস্ব এজেন্ডা। উল্টো দিকে হিন্দু সংগঠন এবং বিজেপির মত হচ্ছে অবশেষে 500 বছরের যুদ্ধের ইতি এবং জয়। রাম মন্দিরের নামের সাথে জুড়ে গেছে কোর্ট কেস, দাঙ্গা, এমনকি টেরোরিস্ট অ্যাটাকের ঘটনা। এখন যদি রাম মন্দিরের পক্ষে আপনি কথা বলেন তাহলে আপনাকে ধরে নেওয়া হবে কোনো পলিটিক্যাল পার্টির আপনি সমর্থন করেন। আর যদি স্বাধীন মতামত জানান তাহলে আপনাকে ধরে নেওয়া হবে আপনি হিন্দু বিরোধী অথবা বামপন্থী সংগঠনের। এই ভিডিওটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক। রাজনৈতিক কোনো নেতা বা নেত্রীকে বা কোনো দলকে ছোট বা বড় করে দেখাবার কোনো প্রচেষ্টা এখানে করা হচ্ছে না। প্রধানত আমরা এখানে আলোচনা করব 500 বছর ধরে ইতিহাসে কি কি লেখা হয়েছে। সময়ের হাত ধরে আমরা ট্রাভেল করব অতীত এবং বর্তমানে। সবশেষে একটা প্রশ্নের উত্তর খুঁজব, তা হলো কোটি কোটি টাকা খরচা করে শেষে লাভ না লোকসান? শুধুই কি পলিটিক্যাল এজেন্ডা নাকি সাধারণ মানুষের উপকার হবে? মন্দির হওয়ার ফলে আমার আপনার জীবনে কি ইম্প্যাক্ট হতে পারে তাই নিয়ে আলোচনা। ইতিহাসে ফিরে যাওয়া যাক। বাবর মোগল সাম্রাজ্যের প্রাণ প্রতিষ্ঠা করে এবং তার হাত ধরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শুরু। 1528 খ্রিস্টাব্দে বাবরের নামে তৈরি হয় বাবরি মসজিদ। বাবরের সেনাপতি মীরবাকির হাত ধরে তৈরি হয় এই মসজিদ। যদিও বাবর নামাতে এই মসজিদের কিছুই উল্লেখ পাওয়া যায় না। প্রথমে এ ব্যাপারে শোরগোল শুরু হয় 1813 সালে, যখন ইংরেজ সরকারে একজন সার্ভেয়ার ফ্রান্সিস বুচানান প্রথম জানায় যে এখানে বাবর মসজিদ বানিয়েছিল এবং দেওয়ালে থাকা কিছু উর্দু ফলক প্রমাণ হিসেবে সে তুলে ধরে। অন্যদিকে অযোধ্যার লোকাল একটা ধারণা ছিল যে অরঙ্গজেব এখানে মন্দির ভেঙে একটা মসজিদ বানিয়েছিল। আবার মাইথোলজি হিসাবে অযোধ্যা শ্রীরামের জন্মভূমি। এতদিন সবকিছু ঠিকঠাক চলছিল, কারণ সে সময় মুঘল সাম্রাজ্য ভারতবর্ষকে শাসন করছিল। উচ্চবাচ্য করা যায়নি। কিন্তু সমস্যা শুরু হয় 1855 সালের পর থেকে। মন্দির না মসজিদ, এই নিয়ে শুরু হওয়া প্রথম দাঙ্গা। একদিকে হিন্দুরা চাইছে সেখানে পুজো করবে, অন্যদিকে মুসলিমরা বলছে আমাদের পুরনো মসজিদ, আমরা নামাজ পড়ব। এই ঘৃতাহুতি বন্ধ করার জন্য সেই সময়কার ইংরেজ সরকার উভয় পক্ষেরই আর্জি নাকচ করে দেয় এবং বাবরি মসজিদকে প্রথম ডিসপিউট ল্যান্ড হিসাবে দেখানো হয়। এরপরে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম সলিউশন দেয় যে মসজিদের মেন বিল্ডিংয়ের ভিতর মুসলিমরা নামাজ পড়তে পারবে এবং বাইরের একটা অংশে হিন্দুরা রাম জন্মভূমি হিসাবে সেখানে পুজো করতে পারবে। 1885 সালে প্রথম কোর্ট কেস স্টার্ট হয়। রঘুবীর দাস নামে এক মহন্ত কোর্টের কাছে অ্যাপিল করেন যে এখানে প্রার্থনার জন্য হিন্দুদের সুবিধার জন্য কনস্ট্রাকশন করতে অনুমতি দেওয়া হোক। কিন্তু সেই সময় এই মন্দির মসজিদ নিয়ে এত সমস্যা প্রবল হয়নি, কারণ ভারতবর্ষ স্বাধীনতা যুদ্ধ লড়ছিল। ভারতবর্ষের কাছে প্রথম এজেন্ডাই ছিল, প্রাইমারি এজেন্ডাই ছিল স্বাধীনতা পাওয়াটা। যদিও 1946 সাল থেকে একটা চোরা স্রোত তখন বইতে শুরু করে ভারতবর্ষের রাজনীতির মধ্যে। সেই সময় অখিল ভারতীয় রামায়ণ মহাসভা, যারা প্রধানত হিন্দু মহাসভার শাখা সংগঠন, তারা দাবি তুলেছিল যে শ্রীরামের মূর্তি
এই মসজিদের মধ্যে বসাতে হবে এবং 1949 সালে এই সংগঠন প্রথম মসজিদের মধ্যে ঢুকে রাম সীতার মূর্তি স্থাপন করে। জওহরলাল নেহরু সরকার সেই সময় নতুন করে কোনো ধরনের গোষ্ঠীর সংঘর্ষ চাইছিল না, আর তার ফলে 1950 সালে এই মন্দির বা মসজিদ পুরোটাই সিল করে দেওয়া হয়। রাজ্য সরকার সমস্ত রকম দায়িত্ব নেয় এবং সেই সময়কার সিআরপিসি 145 ধারা দিয়ে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের প্রার্থনা এবং পূজা অর্চনাকে বন্ধ করা হয়। প্রধানত এখান থেকে শুরু হয় দীর্ঘ আইনি লড়াইয়ের পথ। একদিকে মুসলিমরা বলতে থাকে এই মসজিদ মুসলিমদের, অপরদিকে হিন্দুরা বলতে থাকে মসজিদ ভেঙে মন্দির হয়েছে। হিন্দুদের বিভিন্ন সংগঠন, নির্মোহী আখড়া এবং সুন্নি ওয়াকফ বোর্ড তারা নিজ নিজ সম্প্রদায়ের জন্য লড়াই শুরু করে। এদিকে বিশ্ব হিন্দু পরিষদ তারা একটা বোর্ডও গঠন করে এই আশায় যে খুব তাড়াতাড়ি কোর্ট রায় দেবে, যত দ্রুত সম্ভব রাম মন্দিরের কাজ শুরু করা যাবে। বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার তারা আন্দোলনের ঝাঁজ বাড়াতে থাকে। 1980 সালে বিজেপি তৈরি হয়। তাদের মুখ্য এজেন্ডা হয় রাম মন্দিরে হিন্দুদেরকে ফিরিয়ে দেওয়া। ঠিক এই জায়গায় 1986 সালে ফৈজাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট প্রথম রায় দেয় হিন্দুরা বাবরি মসজিদে গিয়ে প্রার্থনা করতে পারবে। জেলা আদালতের রায় মুসলমানদের মনের মতো না হওয়ার জন্য তারা নতুন এক কমিটি গঠন করে, যার নাম হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। অপরদিকে হিন্দুদের আর একটা সংগঠন তৈরি হয় বা কমিটি তৈরি হয়, যার নাম হয় রাম লালা বিরাজমান। দুই সম্প্রদায় চাইছিল যে বিতর্কিত জমি শুধুমাত্র তাদের হাতেই থাকবে, আইদার হিন্দু অর মুসলিম। এই জায়গায় নাটকের পরিবর্তন ঘটে 1990 সালে, যখন লালকৃষ্ণ আডবাণী প্রথম রথ যাত্রা বের করেন। আজকের বিজেপি গভর্নমেন্ট মাত্র 2 জন সাংসদ থেকে দেশের বর্তমান সরকার, তার বীজ বপন হয়েছিল ওই রথযাত্রার মধ্য দিয়ে। সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব আডবাণীকে আটক করে। উত্তরপ্রদেশ সরকার সেই সময় যাতে কোনো ধরনের অশান্তি না বাড়তে পারে তার জন্য ডিসপিউট ল্যান্ড নিজেদের হাতে নিয়ে নেয়। সমস্যা চূড়ান্ত আকার ধারণ করে 1992 সালে। ওই সময় করসেবকরা অযোধ্যার দিকে রওনা দেয় এবং তাদের সম্মিলিত শক্তি বাবরি মসজিদকে মাটিতে মিশিয়ে দেয়। যদিও পরে রাজনীতির দড়ি টানাটানি শুরু হয়। এই ঘটনাকে নিয়ে একাংশ বলতে থাকে ঘটনার জন্য প্রধানত দায়ী পিভি নরসিমা রাও সরকার। আর একাংশ বলতে থাকে কল্যাণ সিংয়ের সরকার এই ঘটনার জন্য মুখ্যভাবে দায়ী। পুরো দেশে হিন্দু মুসলিম সংঘর্ষ শুরু হয়। করসেবকদের ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বহু করসেবক অগ্নিদগ্ধ অবস্থায় মারা যায়। একের পর এক হিংসার ঘটনা এরপর ছড়িয়ে পড়ে। সেই সময় ভারতীয় সরকার সলিউশন খুঁজে বের করে। তারা জানায় যে বিতর্কিত এই জমিতে একটা মন্দির, একটা মসজিদ, একটা লাইব্রেরি এবং একটা মিউজিয়াম তৈরি করলে সব পক্ষেরই মঙ্গল হবে। যদিও এটা কোনো পক্ষই রাজি শেষ পর্যন্ত হয়নি। 2002 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রথম অযোধ্যা বিভাগ বলে একটা নতুন বিভাগ শুরু করেন, যাতে এই সমস্যার সমাধান খুব দ্রুত হতে পারে। সাসপেন্স নিউ টার্ন নেয় 2005 সালে, যখন টেররিস্ট অ্যাটাক হয় এবং সিআরপিএফ আধিকারিকরা গুলিবদ্ধ হন। এই মামলা গতি পায় এবং আবার চর্চার মধ্যে আসে যখন এলাহাবাদ হাইকোর্টে গিয়ে কেস ওঠে। 2002 থেকে 2010 এই টাইম ফ্রেমে এলাহাবাদ হাইকোর্টে কেস চলছিল। হাইকোর্ট আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়াকে জানায় তাদের মতামত জানাবার জন্য। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া প্রথম জানায় যে 12th সেঞ্চুরিতে এই বিতর্কিত জমির ওপর একটা মন্দির ছিল এবং 15th সেঞ্চুরিতে একই জায়গায় মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে। পক্ষ বিপক্ষের রায়, যুক্তি, তর্ক সমস্ত কিছু শোনার পর এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে বিতর্কিত জমিকে 3টি ভাগে ভাগ করা হোক। এক ভাগ পাবে হিন্দুরা, এক ভাগ পাবে মুসলিমরা এবং আর এক ভাগ দেওয়া হোক নির্মোহী আখড়াকে। 2011 সালে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের বিপক্ষে অ্যাপিল করা হয় এবং সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের রায়কে স্থগিত করে। সুপ্রিম কোর্ট জানায় তারা ফাইনাল জাজমেন্ট দেবে এই বিষয়ে।
আবার দীর্ঘ 9 বছরে একটা আইনি লড়াই শুরু হয় এবং 2019 সালে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের আগে প্রায় 40 দিন হিয়ারিং হয়। উভয় পক্ষের মত শোনা হয়, দ্বিমত শোনা হয়। সুপ্রিম কোর্ট রায় দেয় 2.77 একর জমি, যা প্রধানত ডিসপিউট অঞ্চল হিসেবে পরিচিত, তা হিন্দুদের হাতে তুলে দিতে হবে। এই 2.77 একর জমি হচ্ছে রাম মন্দিরের মূল জমি, যা নিয়ে প্রধানত বিবাদ, এবং সুপ্রিম কোর্ট সঙ্গে এটাও রায় দেয় যে গভর্নমেন্ট নতুন রাম মন্দির কনস্ট্রাকশন কমিটি তৈরি করবে এবং তাদের হাতেই এই জমিকে হ্যান্ডওভার করতে হবে। 2019 থেকে 2024 সালের রাম মন্দির কনস্ট্রাকশন চলতে থাকে। মাঝখানে কোভিড মহামারী আসে, সেই সময় কিছুটা হলেও কাজের গতি শ্লথ হয়। 25শে মার্চ 2020 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রেজেন্সে শ্রীরামের অস্থায়ী মূর্তি সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, যাতে মন্দিরের কাজ সঠিকভাবে করতে পারা যায়। এই মন্দির সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পর সারা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে। ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে প্রত্যেক দিন কম করে 1 থেকে 1.5 লক্ষ লোক মন্দির ভিজিট করতে পারেন এবং যাতে কোনো রকম অসুবিধা না হয়। মূর্তি বানিয়েছেন অরুণ যোগীরাজ, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি বানিয়েছেন ইন্ডিয়া গেটের। ভারতবর্ষের বড় বড় কোম্পানি এই মন্দির তৈরিতে মুখ্য ভূমিকা নিয়েছে। তাছাড়া ভারতবর্ষে যে সমস্ত আইআইটি ইনস্টিটিউট রয়েছে, তারা মন্দিরের কনস্ট্রাকশন থেকে স্ট্রাকচার সমস্ত ব্যাপারে তাদের পরামর্শ দিয়েছে। জানুয়ারি 2023 দুটি শালগ্রাম শিলা, একটা 14 টনের, একটা 26 টনের, নেপাল ভারতবর্ষকে দেয় এবং যা থেকে মূর্তি তৈরি করা হয়। 22শে জানুয়ারি 2024 এই দিনটিকে শুভক্ষণ হিসেবে রামলালা প্রাণ প্রতিষ্ঠার জন্য বেছে নেওয়া হয়। এত কিছুর পর, কয়েকশো কোটি টাকা খরচা করার পর যদি হিসাবের খাতা খুলে বুঝতে হয়, তাহলে কি লাভ না লোকসান কোনটা হয়েছে? প্রথমত, দীর্ঘ এক আইনের টানাপোড়েন সমাপ্ত এবং দীর্ঘদিনে চলে আসা বিবাদের ইতি পড়েছে। দ্বিতীয়ত, সাদামাঠা একটা জায়গা অযোধ্যা আজ হঠাৎ করে কেন্দ্রবিন্দুতে। এই মন্দির উদ্বোধনের ফলে অযোধ্যা পেয়েছে নতুন এয়ারপোর্ট, অযোধ্যা স্টেশন নতুনভাবে সাজানো হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে বন্দে ভারতের মতন ট্রেন অযোধ্যায় যাচ্ছে, দেশ বিদেশের লাখ লাখ দর্শনার্থী প্রত্যেক বছর ভ্রমণে আসবে। তার মানে রাজ্যে নতুন ইনভেস্টমেন্ট আসবে। ভারতবর্ষে স্পিরিচুয়াল ট্যুরিজম বা আধ্যাত্মিক ট্যুরিজম বেশ কয়েক বছর ধরে জনপ্রিয়। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে রিপোর্টে দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে পুরী, সোমনাথ মন্দির, বৈষ্ণব দেবী, কাশী, তিরুপতি ছিল এতদিন মেন স্পিরিচুয়াল ডেস্টিনেশন। সেই জায়গায় যোগ হলো নতুন আর এক নাম অযোধ্যা। যদি ঠিকঠাকভাবে সাইন করতে থাকে, তাহলে এই বিপুল ভক্তদের চাপ সামলাতে হোটেল ইন্ডাস্ট্রি শুরু হবে। এখন অবধি অযোধ্যাতে ভারতবর্ষের হোটেল ইন্ডাস্ট্রি টপ গ্রুপ যারা আছে, তারা হোটেল বানাতে শুরু করেছে। আর এর হাত ধরে শুরু হবে নতুন কর্মসংস্থান। বিভিন্ন ডেভেলপার এবং রিয়েলটি সংস্থা অযোধ্যাতে বিল্ডিং বানানো শুরু করেছে, ফ্ল্যাট বিক্রি শুরু হয়েছে। তার মানে রিয়েলিটি ইন্ডাস্ট্রি নতুন করে ডেস্টিনেশন খুঁজে পেয়েছে। হিন্দু বাঙালিদের যেমন দুর্গাপূজা শুধুমাত্র পূজা নয়, দুর্গাপূজা মানে হচ্ছে ইকোনমিক্যাল বুস্ট। সেরকম উড়িষ্যাতে রথের দড়িতে টান মানে শুধুমাত্র স্পিরিচুয়াল নয়, লক্ষ লক্ষ লোকের আয়ের উৎস, অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান। দেখুন, পলিটিক্যাল পার্টিদের নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থাকতে পারে, তাদের নিজস্ব এজেন্ডা থাকতে পারে, নিজস্ব ভিউজ থাকতে পারে, তারা অনেক কিছু বলতেও পারে, কিন্তু এটা সত্যি ঘটনা যে এই মন্দির হয়ে যাওয়ার ফলে অযোধ্যার এবং উত্তরপ্রদেশের ইকোনমিক্যাল সিচুয়েশনের পরিবর্তন হবে, পজিটিভ শিফট আসবে, ইকোনমিক্যাল হাব তৈরি হবে, হাজার হাজার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হবে। হয়তো এটাই সত্যি, ভগবান মানুষের মধ্যে থেকে কাজ করে। যদি স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে দেখা হয়, তাহলে সেই লাভের সাথে অবশ্য কোনো কিছুই তুলনা করা যায় না।